বিকেল প্রায় 4টা বাজে। বেলি ঘর্মাক্ত শরীরে অনেকক্ষণ ধরে অপেক্ষা করছে রিকশার জন্য। আজকে প্রচণ্ড গরম পড়েছে। এমনিতে বেলি বেশিরভাগ সময়েই হেঁটে যাতায়াত করে। মাস শেষে যে টাকা পায় তাতে আর যাই হোক প্রতিদিন রিকশায় করে যাতায়াতের বিলাসিতা সাজে না। কিন্তু আজ আর হাঁটার শক্তি পাচ্ছে না বেলি। সেই সকালবেলা বাসা থেকে শুধু এক কাপ চা আর অর্ধেকটা টোস্ট খেয়ে বের হয়েছে। সারাদিন স্কুলেও পানি ছাড়া আর কিছু মুখে দেয়নি। ইচ্ছে করছিল না একদম। এরপরে টিউশনি করাতে হয়েছে একটা। আরও একটা ছিল। কিন্তু আজকে আর সেখানে যাওয়া হবে না। আব্দুর রহমান ফোন দিয়েছেন। বেলিকে এখনই বাসায় ফিরতে বলেছেন। ইদানিং আব্দুর রহমান একদম ছেলেমানুষ হয়ে গেছেন। বাচ্চাদের মতো জেদ করেন। কেউ তার কথা না শুনলে অভিমান করে দরজা বন্ধ করে বসে থাকেন। কারো কথায় রাগ ভাঙতে রাজি নন যদি না তার দাবি পূরণ করা হয়। এই মানুষটাকে দেখে বিশ্বাস করা কঠিন। 4 বছর আগেও তার একটা হুকুমের রহমান মঞ্জিলের ইটকাঠে কম্পন হতো। আর আজ তার তেজ অস্তগামী সূর্যের মৃয়মান আলোকছটার মতো যার পড়তে পড়তে মিশে আছে বিষণ্ণতার বলিরেখা। বেলি সুতির শাড়ির আঁচল দিয়ে কপালের ঘাম মোছে। একসময় এই শাড়ি পরতে কি হাঙ্গামাই না করা হতো। বড় মা হাসনাকে কত বিরক্ত করেছে ও। অথচ এখন প্রতিদিন সকালে বেলি একাই শাড়ি পরে কুচি আর আঁচলের ভাঁজ ঠিক করে। এই স্কুলে চাকরি শুরুর আগে যখন শুনেছিল প্রতিদিন শাড়ি পরতে হবে তখন ও বেশ ভয় পেয়েছিল। নিজের খরচ চালাবার জন্য বেলির এই চাকরিটা খুব দরকার ছিল। কিন্তু বাচ্চাদের স্কুল হওয়ায় এখানে নিয়মের খুব কড়াকড়ি। শেষ পর্যন্ত বেলি পেরেছে নিজেকে প্রমাণ করতে, নিজের সব শঙ্কাকে দূর করে একটা আলাদা পরিচয় তৈরি করতে। হ্যাঁ, মিসেস মুর্তজা রহমান এখন একজন পেশাদার শিক্ষক। খুব যে বেশি মাইনে পায় সেটা না। কিন্তু বেলির পড়াশোনার খরচ চলে যায় এতে। আরও কিছু আনুষঙ্গিক খরচ পূরণ করতে বেলি স্কুলের পরে এক্সট্রা টিউশন করায়। বাসা থেকে শুরুতে বাধা দেওয়া হলেও বেলি নিজ সিদ্ধান্তে অটল ছিল। এই এক জীবনে অপরাধের বোঝা তো কম নেই। শুধু শুধু কারো দয়া নিয়ে এই বোঝাকে আর বাড়াতে চায় না ও। রিকশা না পেয়ে অনেকটা পথ হাঁটতে হলো বেলিকে। পেটের একপাশে চিনচিনে একটা ব্যথা থেকেই হচ্ছে। সারাদিন কিছু খায়নি সম্ভবত সেই কারণে। বেলি দোকান থেকে একটা বাটার বান কিনে ব্যাগে রাখল। বাসায় যে খাবে চা দিয়ে। দাদাজানের জন্য তার পছন্দের পান মশলা আর তেঁতুলের চকলেট কিনল। আজকে এগুলো না নিয়ে গেলে বুড়ো নির্ঘাত আবার দরজা বন্ধ করে বসে থাকবে। প্রতাপশালী আব্দুর রহমানের পিচ্চি বাচ্চাদের মতো চকলেটের জন্য জেদ করার কথা মনে করে বেলি আনমনে হাসে। বেলি যখন বাসায় এসে পৌঁছায় তখন প্রায় বিকেল 5টা বাজে। কিচেনে যে ফ্রিজ থেকে পানি বের করে খেল ও। তারপরে সোজা চিলেকোঠায় চলে আসলো। হাসনা নামাজ পড়ে জায়নামাজ ভাঁজ করে রাখলেন। আসিফ সাহেব বারান্দায় হুইলচেয়ারে বসে একটা কবিতার বই পড়ছেন। জুলফির পাশে পাকা চুল আর চোখে রিডিং গ্লাস দেখে বয়সের ছাপ বোঝা গেলেও আভিজাত্য আর ব্যক্তিত্বের কারণে তাকে এখনও অনেক আকর্ষণীয় লাগে। এই মানুষটার জন্য হাসনার মুগ্ধতা আজও কাটে না। পাশের রাখা লেবুর শরবত এখনও ওইভাবে আছে। হাসনা এসে স্বামীর মাথায় দোয়া পড়ে ফু দেন। তারপর কপালে আদর দিয়ে পাশে বসলেন। সেই কবে লেবুর শরবত দিলাম, এখনো খাওনি কেন? বইটা বন্ধ করে আসিফ পাশে রাখলেন। হাসনার একটা হাত ধরে বললেন, আগে তুমি খাও, তারপর আমি খাচ্ছি। এমন করলে কেমন লাগে? সবসময় তুমি এভাবে জেদ করো। যা করার তোমার সাথেই তো করব। আর কেউ আছে নাকি? আসিফ সাহেবের ঠোঁটে দুষ্টুমির হাসি। হাসনাও হেসে পাল্টা জবাব দিলেন, ভুলেও ওই স্বপ্ন দেখো না। তোমার এই জীবনে আর কেউ আসবে সেটা ভুলে যাও। শুধু এই জীবন না বরং পরকালেও আমি তোমার। আল্লাহর কাছে এই দোয়াই করি যেন এমন দিন কখনো না আসে যেদিন আমি চোখ খুলব কিন্তু পাশে তুমি থাকবে না। আমিন। আল্লাহ তোমার চাওয়া পূরণ করুন। পরন্ত বিকেলে মধ্যবয়স্ক মানুষ দুটোর চোখের ভাষায়, মুখের হাসিতে একে অপরের জন্য ভালোবাসা আর নির্ভরতা ফুটে ওঠে। বেলি বাসায় ফিরেছে। হাসনা খালি গ্লাসটা নিয়ে উঠে দাঁড়িয়ে বললেন, এতক্ষণে তো চলে আসার কথা। ওকে যে খাবার দাও, সকালে তো নাস্তা করে যায়নি। জানি না কি চায় ওর মন। দিন দিন খাবারের প্রতি অনীহা বেড়ে যাচ্ছে। এভাবে চললে বিছানায় পড়তে সময় লাগবে না। স্বামীর চিন্তিত মুখের দিকে তাকিয়ে হাসনা আবার বললেন, টেনশন করো না, আমি খাবার নিয়ে যাচ্ছি ওর ঘরে। তুমি থাকো। হাসনা প্লেটে খাবার নিয়ে এসে দেখেন বেলি হাত মুখ ধুয়ে এসে বিছানায় শুয়ে আছে। বালিশের পাশে আধা খাওয়া একটা রুটি। সকালে নাস্তা করনি ঠিক মতো।
লাঞ্চ নিয়ে যাওনি? এখন ভাত না খেয়ে রুটি খেয়েছ কেন? বিকেল হয়ে গেছে, ভাত খেতে ইচ্ছে করছিল না, তাই রুটি খেয়েছি। বেলি বিছানা থেকে আস্তে করে ওঠে, পেটের ব্যথাটা বাড়ছে একটু একটু করে। অল্প করে ভাত খেয়ে নাও, খালি পেটে রুটি খেলে গ্যাস হয়। জানো তো সব, তাও এসব করো কেন? হাসনা কণ্ঠের নির্লিপ্ততায় মায়ের মনের উৎকণ্ঠাকে আড়ালের চেষ্টা করেন। কিছু হয় না আমার, আর হলেও কারো কিছু যায় আসে না। তুমি যাও এখন, পরে ইচ্ছে হলে আমি খেয়ে নেব। কতটা কষ্টে বেলি কথাগুলো বলেছে সেটা হাসনা জানেন, বোঝেন মেয়ের অন্তর্জ্বালা। তবে এই যন্ত্রণাকে তো সাদরে নিজের জীবনে ডেকে এনেছে। একটা ভুল যেখানে এক জীবনের আফসোসের কারণ হয়ে দাঁড়ায়, সেখানে তো বেলি নিজেই ভুলের পাহাড় বানিয়েছে। সেই পাহাড়ের নিচে নিজের সব সুখ, আশা, আকাঙ্ক্ষাকে চাপা দিয়েছে। তাহলে এখন অভিমান করে কি হবে? হাসনা খাবারের প্লেটটা টেবিলে রেখে ঘর থেকে বের হয়ে যান, কিন্তু কি মনে করে যেন আবার পেছনে ফিরে তাকান। চোখের সামনে যে দৃশ্য দেখেন তার চাইতে বড় শাস্তি বোধহয় আর কিছু হতে পারে না কোনো মায়ের জন্য। বেলি থম ধরে বসে আছে, ওর অভিব্যক্তিহীন চেহারায় শুধু শূন্যতা। নিষ্প্রাণ চাহনিতে নোনা জলের কি নিদারুণ হাহাকার। মাগরিবের নামাজ শেষ করে বেলি দাদাজানের জন্য চা বানিয়ে এনেছে। এটা এখন নিয়মিত কাজ যা প্রতিদিন করতে হয় ওকে। রহমান সাহেবের জন্য সকাল আর বিকেলের চা বানিয়ে দিতে হয় বেলিকে। শুধু তাই নয়, সন্ধ্যায় দাদাজানের সাথে বসে ওকে সময় কাটাতে হয়। এটা ঠিক যে তাদের মধ্যকার কথোপকথনে বেলি শুধুই শ্রোতা হিসেবে থাকে। পুরোটা সময় রহমান সাহেব নিজেই নানা বিষয়ে বেলির সাথে কথা বলেন। আজকেও তার ব্যতিক্রম হলো না। চা খেতে খেতেই নাতনিকে প্রশ্ন করলেন রহমান সাহেব, কালকা আসার সময় আরো কয়েকটা চকলেট নিয়ে আসবা। এই কয়েকটা দিয়া হইব না, বেশি চকলেট খাওয়া নিষেধ আছে আপনার। অন্য কিছু লাগলেই বলেন, নিয়ে আসব। যেটা লাগবো সেটাই বলছি। আজকে যেইগুলা আনছো সেটা দিয়া হইব না। এত চকলেট দিয়ে কি করবেন আপনি? তুমি খালি প্রশ্ন করো। তোমার হামির চাচার অভ্যাস পাইছো। আব্দুর রহমান একটু বিরক্তি ভাব দেখিয়ে আবার বললেন, জুম্মার দিনে এতিমখানায় যাই। ওইখানে কয়েকটা বিচ্ছু পোলাপান আছে। চকলেট না পাইলে ওইগুলা আমারে দাদুকোনা। বজ্জাত পোলাপাইন। বেলি হাসি চেপে বলল, আপনাকে দাদু ডাকার লোকের কি অভাব যে ঘুষ দিয়ে শুনতে চান? নাতনির কথা শুনে রহমান সাহেবের কপাল কুঁচকে যায়। এবার রেগে জবাব দিলেন, তুমি কি আমারে মুখের ওপর ঘুষখোর কইলা? না, আমি কোথায় বললাম? আপনি তো নিজেই বললেন। বেশি বুঝো আজকাল। থাক, বাদ দাও এইসব কথা। ছোটবেলায় শিশির, মাহাধরা তো ভয় আমার সামনে আসতো না। কিন্তু তোমার জামাই আমারে ভয় পাইতো কম আর ভালোবাসতো বেশি। দাদু দাদু বইলা সারাক্ষণ পিছনে ঘুরত। এই স্বভাবটা ওর হামিরের মতো। সব পোলাপান থেইকা হামির আমার বেশি ন্যায়টা ছিল। আর তোমাগো সবার মধ্যে অর্ক ছিল এমন। অর্কের কথা শুনেই বেলি মাথা নিচু করে ফেলে। আর কোনো কথা বলে না। জানো আমি অর্করে কেন এত আদর করতাম? তোমাগো সবার এটা নিয়ে কত অভিযোগ। কিন্তু এর পেছনের কাহিনী আজকে কই তোমারে। হামিরের জন্মের পর থেকেই তোমার দাদি বিছানায় পড়া। মৃতুক বাচ্চা মায়ের যত্ন পায়নি। ওরে আমি তাই আমার কাজ ছাড়া করতাম না। রাইতেও আমার বুকেই ঘুমাইতো। ওর জ্বর আইলে আমি ঘুমাইতে পারতাম না। সারা রাত কোলে নিয়ে রাখতাম। স্কুলে যখন নিয়ে যাইতাম দরজার বাইরে দাঁড়ায় থাকতাম। আমার ছোট হামির ঘন্টায় ঘন্টায় আয়সা দেখতো ওর আব্বা দাঁড়ায় আছে ওর জন্য। হামির যখন কলেজে ভর্তি হয় সবাই বলছে ওরে আলাদা ঘরে দিতে। কিন্তু আমি রাজি হইতাম না। রাতে ও পাশে না থাকলে আমার ঘুম আসতো না। ও যখন ঢাকায় পড়তে চায় আমার মত ছিল না একদম। কিন্তু ওর জিদ ছিল বিশ্ববিদ্যালয়ে পড়ব। হামির ঢাকায় যাওয়ার পরে যখন আমি রাতে ঘুমাইতে পারতাম না তখন মাঝরাতে অর্ক উইঠা আমার কাছে আয়সা পড়ত। আমারে জড়ায় ধইরা ঘুমাইতো। আমি কইতাম দাদু ভাই তুমি এখনো ঘুমাও নাই কেন? জানো ও তখন কি কইতো? আমারে কইতো দাদু তুমি ঘুমাও, আমি তোমারে আদর কইরা দিব। তাহলে দাদিমা আর তোমারে নিতে আসব না। ওই পাগলা ভাবতো আমি একলা ঘুমাইলে জবেদা আমারে নিয়া যাইব। রহমান সাহেব কাঁধের রুমাল দিয়ে চোখ মোছেন। তারপর ধীর কণ্ঠে আবার বলা শুরু করলেন, একবার আমি হাঁটা থেইটা ফিরবার সময় পায়ের ওপর দিয়া ভ্যান চইলা গেছিল। জব্বর ব্যথা পাইছিলাম। কিন্তু ব্যথা কমাইবার মানুষ তো কবরে যা আরামে ঘুমায় আছে। আমার কষ্টকে দেখব, তাই আমিও কাউরে কিছু কইনি। বাড়িতে আয়সা কোনোরকমে খায়া ঘুমাইছিলাম। রাইতে ঘুম ভাঙতে দেখি অর্ক বইসা আমার পায়ে তেল মালিশ করছে। আমারে উঠতে দেইখা বলে দাদু তুমি ঘুমাও।
আমি মালিশ করলে ব্যথা কইমা যাইব। আমি জিগাইলাম দাদু তোমারে কে কইছে আমি ব্যথা পাইছি। অর্ক কইল তুমি ঘুমের মধ্যে আহা করছিলা দাদু। আমি শুনছি। আব্দুর রহমানের গলা ধরে আসে। উনি রুমাল দিয়ে মুখ মুছে বললেন, আহা, আমার জাদুটা কেমনে কইরা বুইঝা গেল আমি ব্যথা পাইছি। হামিরও কইতো আব্বা আমি আপনার কষ্ট বুঝি। কিন্তু আমি বুঝতে পারি নাই। হামিরের জীবনটা আমি নিজে নষ্ট কইরা দিছি। আল্লাহ আমারে মাফ করবেন কি না জানি না, তবে হামিরের বুকে কষ্টের যে পাহাড় আমি বানাইছি সেটা ভাঙার জোর পায় না। নিজের পোলা রাগ কইরা যখন চইলা গেল তখন মুখে আমি যত কটু কথাই বলি না কেন মনের কষ্ট আল্লাহ জানেন। অর্করে দেইখা আমি হামিরের সুখ ভুলছি। ওই পাগলাও আমারে বুকে জড়ায় কইতো দাদাজান আমি আপনার কষ্ট বুঝি। অথচ আমার ভুলে আজ ওর জীবনটাও ছারখার হইয়া গেল। এতটা সময় ধরে বেলি একটা কথাও বলেনি। কিন্তু এবার না বলে পারল না। আপনার রাগ হয় না আমার ওপর? যে নাতিকে ছাড়া আপনি থাকতে পারতেন না আজ সে আপনার কাছে নাই শুধু আমার জন্য। রাগ হয় তো, অনেক রাগ হয়, তবে সেটা নিজের ওপর হয়। অর্ক আমার কাছে নাই তার চাইতে বড় ব্যাপার হইল ও তোমার কাছে নাই। উইপোলা তোমারে শান্ত নদীর মতো ভালোবাসছে। তাই তুমি সেটার গভীরতা টের পাও নাই। কিন্তু তোমার কাছে ওরে ফিরা আসতে হইব। ওর জানার দরকার আছে যে মা, বাপ আর দাদাজান ছাড়াও কেউ ওর জন্য পথ চা বসে আছে। বেলি কান্না আটকে বলে, আমি কারোর জন্য অপেক্ষায় বসে নেই। আমি তো অনেক বড় অপরাধী, দাদাজান। আর অপরাধীদের অপেক্ষার মূল্য থাকে না। রহমান সাহেব নাতনির মাথায় হাত দিয়ে বললেন, তুমি তার কাছে অমূল্য। সে দূরে আছে তোমার ভালোর জন্য। আর যেদিন বুঝবো ওর পাশে থাকাতেই তোমার সুখ সেদিন দুনিয়ার কেউ ওরে আটকায় রাখতে পারবো না। তুমি নিজেও না। মিলায় নিও আমার কথা। রহমান সাহেব ঘড়ির দিকে তাকিয়ে বললেন, তোমার হামির চাচুর অফিস থেকে বাসায় ফেরার সময় হয়ে গেছে। আমার ফোন দিয়া ওরে কল দাও। তার সাথে আমার দরকারি কথা আছে। বেলি নাম্বার ডায়াল করে দাদাজানের হাতে দিল। তুমি যাও এখন, বিশ্রাম নাও দিয়া। আর কিছু না বলে বেলি চায়ের খালি কাপটা নিয়ে বের হয়ে গেল ঘর থেকে। রহমান সাহেব চোখে চশমা দিয়ে ফোন কানে নিয়ে বসছেন। দুইবার কল করার পরেও হামির ফোন ধরেনি। রাগ চেপে আবার কল করলেন। আজকে ছেলের সাথে ঝগড়া না করলে হবে না। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। পকেট দামি ফোন নিয়া ঘুরো কেন যদি কথাই কইবার টাইম না পাও? ফোন নিয়া ফালায় দাও। আচ্ছা, ফেলে দেব। আর কিছু? হামির নিষ্পৃহ কণ্ঠে জবাব দেন। ছেলের মতলব সুবিধার না টের পেয়ে রহমান সাহেব সাথে সাথে সুর পরিবর্তন করলেন। খবরদার যদি ফোন ফালাইছো, আমার সব কথা কি তুমি শুনো যে এটা শুনতে হইব? ফোন কেন করেছেন? কিছু দরকার ছিল? ছিল তো, তোমারের দরকার আমার। পিতার কণ্ঠের তিরুতির করে ওঠা আবেগ হামির টের পান ঠিকই কিন্তু নিজেকে সামলে নেন। কি লাগবে বলুন, আমি পাঠিয়ে দেব। রহমান সাহেবের বুক চিরে আওয়াজ বের হতে চায়, আমার তোরে লাগবো, পাগলা। তোর মুখে আব্বার ডাক শোনা লাগবো। তুই কি এটা বুঝস না বাপ আমার? কিন্তু আব্বের অশ্রু চোখের ভাষাতেই নিজের বসত বানিয়ে নিয়েছে। মুখের অভিব্যক্তিতে তার প্রকাশ নেই। আমার ডাক্তারের কাছে যাওয়ার তারিখ পার হয়ে গেছে আরো 10 দিন আগে। তুমি দেশে আসবা কবে? এখানে আমি একটা জরুরি কাজে আটকে গেছি। বড় ভাইকে ফোন করে বলে দেব। সে আপনাকে নিয়ে যাবে। ছেলের কথা শুনে রহমান সাহেব তেলেবেগুনে জ্বলে ওঠেন। খ্যাক করে বললেন, নিজের দায়িত্ব নিজে পালন করতে না পারলে আরেকজনরে বলার দরকার নাই। আসিফ বিছানায় পড়া। মোহাইমেন একলা হাতে আর কত করব? তোমার কি কোনো দায়িত্ব নাই? ব্যারিস্টার হইয়া কি পরিবার ভুইলা গেছো? আমি কিছুই ভুলি নাই। কালকে লোক পাঠিয়ে দেব। সে আপনাকে নিয়ে যাবে ঢাকায়। ডাক্তার দেখিয়ে আনবে। কিছুটা রেগে জবাব দিলেন হামির। লোক পাঠাইলে আমি এতিমখানায় চইলা যামু। আর বাড়িতো আসুম না বইলা দিলাম। আমারে তুমি কি ভাবছো? নিজের পোলা থাকতে আমি মানুষের পোলা নিয়া কেন ডাক্তারের কাছে যাবো? ঠিক আছে, আমি আগামী সপ্তাহে দেশে এসে নিয়ে যাব আপনাকে। এখন তাহলে রাখি। খবরদার ফোন রাখবা না। আমি না কইলে মুখের ওপর ফোন কাটবা না। তোমার ওই চামচা হারুইনারে কও এখন টিকিট কাটতে। নাইলে আমি ফোন কাটুম না। হামির বিরক্ত হয়ে বললেন, এটা কেমন ছেলে মানুষই আপনার? আর ওর নাম হারুন। হারুইন না বলছেন কেন? এই কি হইল? হারুন যা, হারুইন নাও তা। ওরে কও এখন টিকিট কাটতে। একটা লম্বা দীর্ঘশ্বাস ফেলে হামির হারুনকে ডেকে বললেন, টিকিট কনফার্ম করো নেক্সট উইকের জন্য। দেশে যেতে হবে আমার। আব্দুর রহমান মুখ টিপে হাসেন।
যাক, ঘাটতারা ছেলে তাইলে লাইনে আসলো। আর কিছু বলার আছে আপনার? না, এখন আমি এশার নামাজ পড়ুম। তুমিও ওই কালা কোট খুইলা বিশ্রাম নাও। রাখছি আমি। কল কাটতে যেও হামিদ থেমে যান। মনে হয় রহমান সাহেব আরো কিছু বলবেন। হামির, কিছু বলবেন? না, কিছু না। রাখি তাইলে। আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ। হামির ফোন রেখে চুপ করে বসে রইলেন। বৃদ্ধ পিতার না বলা কথাটুকু বুঝেও না বোঝার ভান করে থাকেন। আব্দুর রহমানের সন্তানের বুকে যতই উথালপাতাল হোক না কেন হামিরের অতৃপ্ত পিতৃসত্তার কঠোরতার কাছে তা হার মানে। এক অলিখিত যুদ্ধ যেখানে কেউ জিতবে না কিন্তু কেউ হারবেও না। একটানা কম্পিউটারে কয়েক ঘন্টা কাজ করে মাথা জিম ধরে গেছে। অর্ক চশমা খুলে চেয়ারে হেলান দিয়ে চোখ বন্ধ করে রইল। মোবাইলে একটানা রিং বাজলেও ধরল না। আসলে ধরার ইচ্ছে হয়নি। ও জানে কারা ফোন করেছে। আজকে সব বন্ধুরা মিলে একটা বারবিকিউ পার্টি অ্যারেঞ্জ করেছে। বেশ কিছুদিন ধরেই এটা নিয়ে প্ল্যানিং চলছে। অর্ক ইচ্ছে করেই এড়িয়ে গিয়েছে এই আয়োজনে ওর কাঁধে আসা দায়িত্ব। কিন্তু শেষ পর্যন্ত যে ও পার্টিতে যাবে না এটা বাকিদের কেউ বুঝতে পারেনি। তা না হলে রাশাদ নিজেই অর্ককে নিয়ে যেত। ফোনটা বেজেই যাচ্ছে একনাগাড়ে। অর্ক বাধ্য হয়ে রাশাদকে মেসেজ করল, ডোন্ট ওয়েট ফর মি, আই এম নট কামিং, এনজয় দি ইভিনিং। ফোন সুইচ অফ করে অর্ক এক কাপ কফি বানিয়ে নিয়ে আসলো। সিগারেট ধরিয়ে আবার কাজে মন দেওয়ার চেষ্টা করলেও শেষ পর্যন্ত না পেরে লাইট বন্ধ করে চুপচাপ বসে রইল। হালকা আলোয় ওর অবয়বের পাশে সিগারেটের আগুনটাকে আরো বেশি নিঃসঙ্গ লাগছে। অর্ক ড্রয়ার খুলে বের করে একটা ছবির ফ্রেম। এটা বেলির 19তম জন্মদিনের ছবি। অর্ক ওর জন্য শাড়ি, চুড়ি আরো অনেক কিছুই পাঠিয়েছিল। আয়েশা বেগমের দায়িত্ব ছিল সেগুলো নিজের নাম করে বেলিকে দেওয়া। অবুঝ বেলি কি দারুণ খুশি হয়েছিল গিফটগুলো পেয়ে। জন্মদিনের অনুষ্ঠানে ও না জেনেই অর্কের দেওয়া শাড়ি আর গহনা পরে কেক কেটেছিল। সবাইকে নিজের হাতে কেক খাইয়ে দিলেও অর্ককে দেয়নি। দূর থেকে দাঁড়িয়ে বেলির ছেলেমানুষি দেখে অর্ক শুধু হেসেছিল কিন্তু সত্যটা ওকে বুঝতে দেয়নি। বলতে পারেনি যে স্পর্শ না করেই অর্ক ওর ভালোবাসা দিয়ে সেদিন বেলিকে সাজিয়েছিল। লম্বা বেনিতে যে ফুলের মালা জড়িয়ে বেলি সবাইকে নিজের খুশি দেখাচ্ছিল তার খুশবুতে মিশেছিল অর্কের প্রেমের সুবাস। কতটা সময় পেরিয়ে গেল অথচ তুমি আর আমি আজও নদীর দুই কূলের মতো অথরা রয়ে গেলাম। আমার অব্যক্ত অনুভূতির স্রোত অবগুণ্ঠনের আড়ালে বয়েই চলেছে। এর তপ্ত প্রবাহে আমি পড়ছি নিরন্তর কিন্তু তুমি বুঝলে না। জানলে না তুমি বিহীন বেঁচে থাকার কত বড় শাস্তি আমি নিজেকে দিয়েছি। তুমি আমাকে ছাড়াই জীবনের পথ খুঁজে নিয়েছ, বেলি। এগিয়ে গেছ নিজের স্বপ্নকে সত্যি করতে। আমি তো এক অনাকাঙ্ক্ষিত ভুল ছিলাম মাত্র। আর ভুলকে পায়ে মারিয়ে সঠিকটাকে কিভাবে বেছে নিতে হয় তা তুমি করে দেখিয়েছ। আমি অনেক খুশি, অনেক বেশি খুশি তোমাকে নিয়ে মিসেস মুর্তজা। ইউ হ্যাভ মেড মি প্রাউড। অর্কি বেলির ছবিটা ড্রয়ারে রেখে একটা মাফলার বের করল। মাফলারটা বেলি বানানো শুরু করেছিল অর্কের জন্য। কিন্তু শেষ করতে পারেনি। ওদের প্রেমের আখ্যানের মতো এটাও অসমাপ্ত রয়ে গেছে। অর্ক মাফলারকে বুকের সাথে চেপে ধরে হৃৎপিণ্ডের ঝড়ো গতি টের পেয়ে মুচকি হেসে বলল, এই মাফলারের শুধু তোমার ছোঁয়া রয়েছে। তাতেই দেখো আমার ভেতরে থাকা বেইমানটা কেমন লাগামহীন হয়ে দৌড়াচ্ছে। যদি কোনোদিন এই বুকে তুমি আসলেই মাথা রাখো সেদিন আমার মরণ নিশ্চিত বেলিফুল। শুধু এই স্বপ্নটা চোখে নিয়ে আমি কষ্টের কৃষ্ণসাগর পার করতে রাজি আছি। তুমি সত্যিই আসবে তো? ভালোবাসবে তো আমায়? এতগুলো দিন, মাস, বছর আমি তোমাকে ছাড়া কাটাইনি, বেলি। আমি আমার জীবনকে ছাড়া ঠিক থাকার যুদ্ধ করছি। মন থেকে কতবার মৃত্যুকে চেয়েছি, কি ভীষণভাবে চেয়েছি কিন্তু সেটাও পেলাম না। তুমি আর আমার ভাগ্য যেন পণ করেছ যাই হোক আমাকে রহম করবে না। আমাকে ভালোবাসবে না, ভুলতে দেবে না, বাঁচতে দেবে না আবার মরতেও দেবে না। কি ভয়ঙ্কর তোমার প্রতিশোধ বেলি। অ্যাক্সিডেন্টের পরে 3টা মাস আমি হাসপাতালের বিছানায় থেকেও এত তরপায়নি যতটা তোমার উপেক্ষা আমাকে আঘাত করেছে। খুব কি বেশি ক্ষতি হয়ে যেত আমাকে ভালোবাসলে। খুব কি বেশি কিছু চেয়েছিলাম আমি। সেই দিনের অ্যাক্সিডেন্টে অর্ক জীবন মৃত্যুর সন্ধিক্ষণে যেও হয়তো ফিরে এসেছিল এই আশায় যে বেলি ওর অপেক্ষায় আছে। অর্ক যখন চোখ খোলে আইসিইউতে তখন প্রথম প্রশ্ন করে রাশাদকে এই বলে, বেলি জানে কিছু? ইন্টারনাল ইনজুরি মারাত্মক হওয়ায় সার্ভাইভাল রেট নিয়ে ডাক্তাররা আশঙ্কায় ছিলেন। জ্ঞান হারাবার আগ মুহূর্তে রাশাদের হাত ধরে অর্ক একটাই অনুরোধ করেছিল যেন বাসায় কাউকে না জানায়। বন্ধুর কথা রেখেছিল রাশাদ।
শুধু হামিদকে জানিয়েছিল আর পরে সামারাকে। পুরোপুরি সেরে উঠতে অর্কের বেশ ভালোই কাঠখড় পোহাতে হয়েছে। টানা 3 মাস হাসপাতালের বিছানায় পড়ে থাকা তো কম কষ্টের ছিল না। হামিরের পরামর্শে রাশাদ অর্কের ফোন থেকে সব সোশ্যাল অ্যাকাউন্ট ডিঅ্যাক্টিভেট করে দেয়। সিম খুলে নেয় যেন দেশ থেকে কেউ ফোন করতে না পারে। অনেক কষ্টে আয়েশা বেগমকে রাজি করানো হয় যেন কিছুদিন ছেলেকে ফোন না করেন। অর্কের মানসিক অবস্থার কথা চিন্তা করে কষ্ট বুকে চেপে হলেও আয়েশা বেগম তাই করেন। হামিরের এই সিদ্ধান্তের কারণ ছিল রহমান সাহেব আর বড় ভাবির জন্য দুশ্চিন্তা। এই দুটো মানুষ অর্ককে ওইরকম ভয়ঙ্কর অবস্থায় দেখতে পারত না। 2 পায়ের হাড় ভেঙে যাওয়ায় প্রায় 8 মাস অর্ক নিজ পায়ে দাঁড়াতে পারেনি। হাসপাতাল থেকে রাশাদের বাসায় ফিরে যতবার বাসার লোকজনের সাথে কথা বলেছে সেটা অডিও কলে ছিল, আর না হয় হালকা আলোয় কিছুক্ষণের জন্য ক্যামেরার সামনে আসা। শারীরিক আর মানসিক যন্ত্রণা ছাপিয়ে অর্কের প্রধান চিন্তা ছিল বেলি। ওকে যেন কেউ দোষ না দিতে পারে সেই চেষ্টায় নিজেকে সবার কাছ থেকে আড়াল করে রেখেছিল। মোটামুটি নিজের পায়ে দাঁড়ানোর পরে অর্ক রাশাদের কাছ থেকে ওর ফোন ফিরে পায়। যেদিন লগ ইন করে প্রথম ভয়েস মেসেজটা ছিল বেলির। ইস, কি দুরু বুকে অর্ক ভয়েস মেইলটা অন করে এই আশায় যে বেলি ওকে নিজের কাছে ফিরে পেতে চাইবে। কিন্তু অর্কের জীবনে বেলিকে ঘিরে সব আশার যেন দুরাশায় পরিণত হওয়া এক অমুক নিয়তি হয়ে দাঁড়িয়েছে। কয়েক লাইনের মেসেজটা অর্ক আজকে আবার অন করল। তোমাকে আগে কয়েকবার মেসেজ করেছিলাম, কিন্তু তুমি সেগুলোর কোনো জবাব দাওনি। তাই আজকে আর কথা বাড়াবো না। আসলে কথা বাড়ানোর মতো কিছু বাকি নেই। বাবার হাতে ডিভোর্স পেপার দিয়ে তোমার অবস্থান বেশ ভালোভাবে বুঝিয়ে দিয়েছ। আজকে তাই আমার সিদ্ধান্ত জানানোর দরকার মনে করছি। আমাকে দয়া করে টাকা পাঠাবে না। তোমার দেওয়া অপমান আমি সম্মানের সাথে তুলে রেখেছি আমার মনের মাঝে। টাকা পয়সার দাম নিয়ে নিজেকে আর ছোট করতে চাই না। আশা করি আজকের পরে আমাকে এ নিয়ে আর কিছু বলতে হবে না। ভালো থেকো। অর্ক কয়েকবার মেসেজটা রিপ্লাই করে করে শুনল। তারপর মৃদু হেসে নিজেকে বলল, তুমি ভুলছিলে। আমি তোমাকে দান করবার মতো দুঃসাহস দেখানোর কথা সেদিনও ভাবিনি আর আজকেও না। যা করেছি আর যা করছি সেটা আমার দায়িত্ব। তোমার নাম যতদিন আমার নামের সাথে জুড়ে আছে আমি আমার দায়িত্ব পালন করে যাব। তুমি আমাকে ছাড়া ভালো থেকো বেলিফুল। আমি তোমার পথের সব কাটা আমার বুকে নিয়ে দূরে থাকব। রাতে কোনোরকম একটু খেয়ে বেলি বাকি সব খাবার ফ্রিজে তুলে রাখে। ও একাই খেতে বসে সবার পরে। অর্ক চলে যাওয়া পরে সবার মাঝে কেমন যেন নিজেকে দণ্ডপ্রাপ্ত আসামির মতো মনে হতো। ওর জন্য বরাদ্দ শাস্তি ছিল সবার উপেক্ষা আর নীরব অবহেলা। জন্মের পর থেকে যে মানুষগুলোকে নিয়েই বেলির জীবন ছিল তারা সবাই যেন প্রতিদিন একটু একটু করে দূরে সরে গেছে। ভরপুর রহমান মঞ্জিলে আজকে মানুষের সংখ্যার চাইতে শূন্যতার হাহাকার বেশি। আর এই শূন্যতা বেলিকে নিঃসঙ্গতার ওই খাদে নিয়ে গেছে যেখান থেকে ফিরে আসার আর কোনো পথ খোলা নেই। হাত মুখ ধুয়ে বেলি চিলেকোঠার ঘরে চলে আসে। এই বিশাল বড় বাড়ির সব আভিজাত্যকে বেলি ত্যাগ করে নিজেকে চিলেকোঠার চারদেয়ালে মাঝে বন্দি করে ফেলেছে। জীবনের যে কয়টা দিন সামনে আছে বেলি এখানেই নিজেকে গুটিয়ে রাখতে চায়। বাকি সবার কাছ থেকে মুখ লুকিয়ে থাকতে চায়। কারণ ভালোবাসার মানুষগুলোর চোখে করুণা আর অবহেলা দেখার শ্বাসটুকুও হারিয়ে ফেলেছে। এখন অপেক্ষা হারিয়ে যাওয়ার। বেলি অর্কের একটা শার্ট নিজের গায়ে জড়িয়ে বিছানায় যে শুয়ে পড়ে। বালিশের নিচ থেকে বের করে ওর আর অর্কের বিয়ের ছবি। দুচোখ থেকে বেয়ে পড়ে তপ্ত নোনা জল। অর্কের ছবিটাতে হাত বুলিয়ে বেলি ফিসফিস করে বলল, আজকে খুব খারাপ লাগছে। একটু মাথায় হাত বুলিয়ে দেবে। একটু আদর করে বলবে, বেলি ঘুমাও। আমি আছি তোমার পাশে। আমির দেশে ফেরার জন্য প্যাকিং করছেন। এখানকার কাজগুলো মোটামুটি গুছিয়ে এনেছেন। যদিও এর জন্য এক্সট্রা প্রেশার নিতে হয়েছে, কিন্তু উপায় ছিল না। দেশ থেকে আব্দুর রহমান প্রতিদিন ফোন দিয়ে হুমকি দিচ্ছেন এবার বেশি সময়ের জন্য দেশে যেতে হবে। রমজান মাসের বেশি বাকি নেই। হামিরকে রোজা আর ঈদ দেশে সবার সাথে করতে হবে এই আবদার ধরে বসে আছেন ওই বৃদ্ধ মানুষটা। অনুরোধ করে যখন কাজ হচ্ছিল না তখন নতুন পন্থা বের করেছেন। হাসনা সেদিন ফোন দিয়ে জানালো মসজিদে যে মাথা ঘুরে পড়ে গেছেন রহমান সাহেব। লোকজন ধরে বাসায় নিয়ে এসেছে তাকে। পরে ডাক্তার এসে বলল উনি প্রেসারের মেডিসিন খাওয়া বন্ধ করে দিয়েছিলেন। হামিরের সাথে রাগ করে ফোনও বন্ধ করে রেখেছিলেন। অতঃপর বাধ্য হয়ে হামিরকে কথা দিতে হয় যে এবার লম্বা সময় দেশে কাটাবে। আর তারপরে যে ছেলের সাথে কথা বলে মেডিসিন খেয়েছেন
লাগেজ বন্ধ করে হামির মাত্র বসেছেন কফি নিয়ে এমন সময় ফোন বেজে ওঠে। তাকিয়ে দেখেন অর্ক কল করেছে। কি রে পাগলা, কেমন আছিস? ভালো আছি চাচু, তুমি কেমন আছো? শুনলাম দেশে ফিরছো। হ্যাঁ, কালকে বিকেলের ফ্লাইট। আচ্ছা, হয়ে এসো। দাদাজান নাকি মসজিদে যে অসুস্থ হয়ে গিয়েছিলেন? হুম, মেজ ভাবি তো ফোন দিয়ে তাই বলল। তুমি যাও, দাদাজান তোমাকে ছাড়া ডাক্তারের কাছে যাবেন না। আমি বুঝি না সে এমন কেন করছে। এসব করে কিছুই স্বাভাবিক হবে না, এটা সে কেন বুঝতে চায় না। অর্ক মৃদু হেসে বলল, ভালোবাসার সবচেয়ে বড় দোষ কি জানো? আমরা যখন ভালোবাসি তখন সব বোধ বিবেচনাকে ভুলে যাই। শুধু পাওয়ার আকাঙ্ক্ষা আর হারানোর কষ্টগুলোকে মনে রাখি। দাদাজান তোমাকে কতটা ভালোবাসেন সেটা তুমি জানো। এই জন্যই সে সব ভুলে তোমাকে ফিরে পেতে চায়। তুমি নীলিমা আন্টিকে ভালোবাসো, কিন্তু তাকে হারাবার কষ্টে তোমার পিতার ভুলগুলোকে ভুলতে পারছো না। হামির কিছু সময় চুপ থেকে বললেন, তোর ক্ষেত্রে কোনটা হয়েছে অর্ক? তুই বেলির কোন ভুলকে ভুলতে পারছিস না? অর্কর সাথে সাথেই জবাব দিল না। বেশ কিছুক্ষণ হামির শুধু ওর ঘন হয়ে আসা নিঃশ্বাসের শব্দ শুনলেন। চাচু, বেলির সব ভুল মাফ। ওর দেওয়া সব কষ্ট মাফ। তবে আমাকে ভরসা করতে না পারার ওর যে ব্যর্থতা সেটা ভোলার সাধ্য নেই। যাকে ছাড়া আমি বাঁচার কথা ভাবতে পারি না, সে আমার মৃত্যু কামনা করার সাহস রাখে। আমার মৃত চেহারা না দেখার কথা বলতেও তার বুক কাঁপে না। এটা মেনে নেওয়া যতটা না কষ্টের তার চাইতে বেশি কষ্ট ওই মনকে বুঝো দেওয়া যে ভালোবাসা বলতে শুধু ওই একজন মানুষকেই বোঝে যার কাছে আমি বোঝা ছাড়া আর কিছুই না। অর্কের কথা শুনে হামিরের বুক ভার হয়ে আসে। তবু নিজেকে সামলে নিয়ে বললেন, বেলির মুখের কথাকেই সব ভেবে নিলি অর্ক? ওর মনের কথা এটা ছিল কি না জানার চেষ্টা করবি না একবারও? আমার মনের দুয়ার আমি ওর জন্য সবসময় খোলা রেখেছি, চাচু। এবার যদি কারো এগিয়ে আসতে হয় সেটা বেলির আসতে হবে। আমার জীবিত মুখ না দেখার কসম করেছিল বেলি। এখন এটা ওর সিদ্ধান্ত হবে জীবদ্দশায় আমার কাছে ও ফিরে আসবে নাকি লাশ হয়ে আমি ওর কাছে ফেরত যাব। অর্ক ফোন কেটে দেয়। আর এদিকে হামির স্থবির হয়ে বসে থাকেন। কোথায় যেন নিজের ভাগ্যের সাথে এই ছেলের মিল খুঁজে পান। সব কিছু থেকেও যেমন আজ হামির নিঃস্ব, অর্ক তাই। যেই ছেলেকে সবাই জান দিয়ে ভালোবাসে, সেই কিনা নিজের ভালোবাসা থেকে দূরে এমন দুর্বিষহ এক জীবন কাটাচ্ছে। মৃদিকে বেলিকে বা কি বলবেন? মেয়েটা ভুলের পাহাড় বানিয়ে সেখানেই আফসোসের অনলে নিজেকে পোড়াচ্ছে প্রতিনিয়ত। পরিবারের সবার কাছ থেকে দূরত্ব বজায় রেখে নিঃসঙ্গতাকেই সঙ্গী বানিয়েছে। অর্ক বেলিকে ফিরে পাওয়ার অপেক্ষায় বেঁচে আছে আর বেলি প্রায়শ্চিত্তের তাড়নায় মরছে। এই অসহনীয় কষ্টের কি আসলেই কোনো সমাপ্তি লেখা আছে নিয়তিতে? অর্ক চলে যাওয়ার আগে হামির সাহেব ওকে অনেক করে বোঝাতে চেয়েছিলেন যেন একবার হলেও নিজের সিদ্ধান্ত বিবেচনা করে, বেলির সাথে কথা বলে সব মিটমাট করে নেয়। হামির নিজে বেলির সাথে কথা বলতে চেয়েছিলেন, কিন্তু অর্ক ওর সিদ্ধান্তে অনড় ছিল। হামিরের হাত ধরে বলেছিল, চাচু, আমি যা করছি এটাই একমাত্র উপায় বেলিকে ভালো রাখার। ট্রাস্ট মি, দিস ইজ দি অনলি অপশন লিফট। কিন্তু অর্ক, তুই আরেকবার ভেবে দেখ। এভাবে সব ফেলে হুট করে চলে যাওয়াটাই সমাধান না। বেলি কিছু তো এমন করেছে যা তোকে এতটা কষ্ট দিয়েছে যে তুই এই অসুস্থ অবস্থায় এভাবে চলে যাচ্ছিস। একটু মাথা ঠান্ডা কর। বেলি শুধু তোর ওয়াইফ না, ওকে তুই ভালোবাসিস। এই প্রেম কাহিনীকে এভাবে অসমাপ্ত রেখে চলে যাওয়ার সিদ্ধান্ত থেকে সরে আয়। না হলে সব এলোমেলো হয়ে যাবে। তুই জানিস না তোর এই প্রস্থান কত বড় ঝড় বয়ে আনবে রহমান মঞ্জিলে। কিছু হবে না, চাচু। আমি কথা দিচ্ছি বেলিকে কেউ কিছু বলবে না। মা, বাবা, দাদাজান, তোমরা সবাই একটা কথা মনে রেখো। বেলিকে কটু কথা বলার মানে আমাকে কষ্ট দেওয়া। ওর অপমান মানে আমার সম্মানহানি। এই মেয়ের জন্য আমি কাল হতে চেয়েছিলাম, কিন্তু ও আমাকেই ভেঙে চুরমার করে দিয়েছে। এখন কাছে থেকে না হোক দূরে গিয়েও আমি ছায়া হয়ে থাকব। আমি আবারও বলছি, অর্ক, বেলিকে আরেকটা সুযোগ দে। কষ্ট করে হলেও নিজের ভালোবাসাকে আরেকবার ওর সামনে নিয়ে আয়। আমি শিওর বেলি তোকে ফিরিয়ে দিতে পারবে না। একটাবার অন্তত শেষ চেষ্টা করে দেখ। অর্কের কাঁধে হাত দিয়ে হামির শেষবার বোঝাবার চেষ্টা করেন। অর্ক ম্লান একটা হাসি দিয়ে বলল, চেষ্টা তো তুমিও করেছিলে, চাচু। কিন্তু নিয়তিকে খণ্ডাতে পেরেছ? পারোনি তো। বরং আত্মার ওপরে এই বোঝা নিয়ে ঘুরছ। যদি তুমি নীলিমা চাচিকে বিয়ে না করতে তাহলে হয়তো সে আজ বেঁচে থাকত। চাচি হয়তো তোমার হতো না, কিন্তু চোখ মেলে কোথাও না কোথাও তো তাকে দেখতে পেতে।
সন্তান হারানোর কষ্ট নিয়ে পাষাণ হয়ে তো থাকতে হতো না। তুমি নিয়তিকে হারাতে চেয়েছিলে, চাচু। কিন্তু দেখো কি হয়েছে। আজীবনের জন্য নিজের স্ত্রী, সন্তান এমনকি পিতাকেও হারিয়েছ। হামির হতবাক হয়ে অর্কের দিকে তাকিয়ে বলল, তুই সব জানিস? কিন্তু কিভাবে? সেদিন দাদাজানের ঘরে যখন তুমি কথা বলছিলে আমি দরজার বাইরে থেকে সব শুনেছি। দেখেছি ছাদে যে কিভাবে তুমি নীলিমা চাচির চিঠি পড়ে কান্না করেছ। অর্ক হামিরকে জড়িয়ে ধরে বলল, আমি চাই না আরেকটা নীলিমার মৃত্যু হোক বেলির মাধ্যমে। আমি চাই না আমার স্ত্রী বিয়োগের কষ্ট বুকে নিয়ে বেঁচে থাকতে। যা হয়েছে, যেভাবে হয়েছে বিশ্বাস করো তার তাইতে খারাপ আর কিছু হতে পারে না। আমি আমার নিকৃষ্ট রূপটাকে সামনে এনে বেলিকে নিষ্ঠুরভাবে আঘাত করেছি। এরপরে আর যাই হোক বেলির আত্মসম্মান ওকে এত সহজে আমাকে মাফ করতে দেবে না। ঘৃণা তো ও আগে থেকেই আমাকে করত। তবে এই ঘৃণার সাথে যদি এখন সমঝোতার সংসার করতে হয় তাহলে বেলিও এভাবেই মুখ লুকিয়ে চলে যাবে চিরতরে, আর আমি সেটা হতে দেব না। বেলি আমার বাগানে না হোক আর কারোর জীবনে ফুল হয়ে বেঁচে থাকুক, সতেজ থাকুক। এই সান্ত্বনা নিয়ে আমি বাকি জীবন কাটিয়ে দেব। বাতাসের কারণে টেবিল থেকে ছবির ফ্রেমটা পড়ে যায় মাটিতে। হামির অতীতের স্মৃতি থেকে ফিরে আসেন বর্তমানের বিষাদকুঞ্জে। তাকিয়ে দেখেন নীলিমা আর তার বিয়ের ছবির ফ্রেমটা মাটিতে পড়া। সেদিন ভার্সিটি থেকে জোর করে নীলিমাকে তুলে নিয়ে যাওয়া হয়েছিল কোর্টে। অনেকটা হুমকির মুখেই নীলিমা বিয়েতে মতো দেয়, কারণ হামির বলেছিলেন যে ওকে না পেলে মরে যাবেন। ছবিটা বিয়ের কাগজে সাইন করার পরে তোলা হয়। রাগ আর ক্ষোভে নীলিমা মুখ তুলেই তাকাতে চাইছিল না। কিন্তু হামির যখন সবার সামনেই তার গালে চুমু খেয়ে বসেন তখন নীলিমা চমকে তাকান আর ছবিটা ঠিক ওই সময় তোলা হয়। ভালোবেসে কেউ ভালো কেন থাকতে পারে না নীলু? মন কখন কাকে চাওয়া শুরু করবে এটা তো কেউ জানে না। কারো হাত নেই এই অবুঝ অনুভূতির ওপর। লাভ ক্ষতির হিসাব করে তো ব্যবসা হয়। ভালোবাসা তো সব শর্তের ঊর্ধ্বে। তবুও আমরা কেউ ভালো নেই কেন? আমি তোমাকে আমার করতে চেয়েও পারিনি। তুমি আমার প্রণয়ের বৈধ ভাগীদার হয়েও আমার হয়ে থাকতে পারোনি। আমাদের সন্তান পিতামাতার ভালোবাসার অংশ হয়ে জীবনের অংশীদারিত্বের ভাগ পায়নি। এত না পাওয়া কেন এই ভালোবাসায়? আজ অর্ক আমার মতো পুড়ছে। বেলি নিজেকে না জানে কত ভাবে পোড়াচ্ছে। এই ভালোবাসা কি শুধু দহনের নামান্তর? সামারা বাসায় এসে বিছানায় গা এলিয়ে দিল। আজকে অনেক বেশি ধকল গেছে। একটানা ক্লাস, ল্যাব সব মিলিয়ে দম ফেলবার ফুরসত পায়নি। ফোন সাইলেন্ট করা ছিল অনেক সময় ধরে। ও ব্যাগ থেকে মোবাইল বের করে দেখে অনেকগুলো মিসড কল আর মেসেজ। শীত, আজকে আমি শেষ। সকাল থেকে এত বিজি ছিলাম যে টেক্সট করার কথা মনে ছিল না। এখন তো আমার ওপর সাইক্লোন আসবে। সামারা দোয়া পড়ে বুকে ফু দেয়। তারপর ফোন হাতে নিয়ে নাম্বার ডায়াল করে। দুইবার রিং হওয়ার আগেই ওপাশ থেকে ধমক দিয়ে কেউ কথা বলে উঠল, এখন সময় হয়েছে তোমার ফোন দেওয়ার। এই আক্কেল নিয়ে মেডিকেল কলেজে পড়ো। অবশ্য দোষ তোমার না। রহমান মঞ্জিলের মেয়েদের অভ্যাস আছে মানুষের ছেলেদের বুক কয়লা করার। ফ্যামিলি নিয়ে কথা বলছেন কেন? আপনি আমার ফ্যামিলির কয়জন মেয়েকে চেনেন? সামারা অভিমান করে বলল, আপাতত দুইজনকে খুব ভালো করে চিনি। আর তারা আমাদের মতো নিরীহ ছেলেদের কলিজা পোড়াতে ওস্তাদ। দেখুন এবার কিন্তু বেশি বেশি হয়ে যাচ্ছে। আমি যদি এত খারাপ হই তাহলে আমার কাছে ফোন করেছেন কেন? মেসেজ দিয়েছেন কেন? যান, কাউকে খুঁজে নিন যে আপনার কলিজা না পুড়িয়ে ডাবের পুডিং বানাবে। ফোনের প্রান্তে মানুষটা নিঃশব্দে হাসছে। প্রেয়সীর মনে অভিমান না থাকলে ভালোবাসা পূর্ণতা পায় না। দেখো মেয়ে, কয়লা পুড়িয়ে বিবিকিউ করো আর ডাবের পুডিং বানাও, সেটা তোমার ইচ্ছে। কিন্তু টেস্ট তো শেষ পর্যন্ত তুমিই করবে। ছি, আপনি ভীষণ খারাপ। আমি আর কথা বলবো না আপনার সাথে। সামারা কল কেটে দিলেও ফোন হাতে নিয়ে বসে থাকে। লজ্জায় ওর গাল লাল হয়ে গেছে। এই লোক সব সময় এমন উল্টাপাল্টা কথা বলে ওকে লজ্জায় ফেলে। আবার ফোন বেজে ওঠে। ধরবো না করেও সামারা কল রিসিভ করে। কি হলো? আমি তো ভালো না, খালি কষ্ট দেই। তাহলে কল কেন করেছেন আবার? খুশস, পিচ্ছি মেয়ে, কথা শোনো আমার। সামারার কান যেন গরম হয়ে যায় লোকটার কণ্ঠের উষ্ণতায়। তুমি কি ভেবেছ সব প্রেমিক পুরুষ শুধু তোমার বংশে আছে? আর আমরা কি পানিতে ভেসে এসেছি? বাজে কথা না বলে থাকতে পারেন না, তাই না? ভাইয়ার কাছ থেকে শিখুন কিভাবে প্রেম করতে হয়। আলবাত না। তোমার ভাইয়ের কাছ থেকে প্রেম শিখলে কান্না করতে করতে জীবন শেষ হয়ে যাবে। আর আমি এই লস করতে চাই না।
পিচ্চি মেয়েটাকে বিয়ে করে বাসর না করলে মরেও শান্তি নাই। সামারার বুক ধড়ফড় করতে থাকে কথা শুনে। ও কল কাটতে নিলেই ফোনের ওপাশে থাকা মানুষটা আবার বলল, খবরদার কল কাটবে না, একদম মাইর দেব। এই জীবনে আর যাই করি অর্কের মতো ছাড় দেওয়ার পাবলিক কিন্তু আমি না। এইটা মাথায় রেখো। কি করবেন তাহলে? বকা দেবেন নাকি মারবেন? সোজা দেশে আসবো, ধরে নিয়ে বিয়ে করব। এরপর সারাদিন দরজা বন্ধ করে আদর করব সুইট হার্ট। সামারা ফিক করে হেসে দিয়ে বলল, তা ধরে নিয়ে বিয়ে করবেন কিভাবে? আমার ফ্যামিলি যদি রাজি না হয় তাহলে কি করবেন শুনি? দুলহা দুলহান রাজি তো ক্যা কারেগা কাজী মেরি যান। আর আমাকে না করার কোনো কারণ নেই তোমার ফ্যামিলির কাছে। হাজার হলেও আমি ক্লাস টপার, ভালো ইনকাম করছি, দেখতে শুনতে মাশা আল্লাহ। আর সবচেয়ে বড় ব্যাপার আমার শালা আছে না অর্ক। ও থাকতে আমার চিন্তা নেই। সেই নিজে বিয়ে করে ব্যাচেলর বাই চয়েস থাকলেও বোন জামাইকে বাসরের ব্যবস্থা করে দেবে নিশ্চিত। আপনি একটা খারাপ মানুষ মিস্টার রাশাদ। অর্ক ভাইকে নিয়ে এভাবে মজা করছেন। সামারা কৃত্রিম রাগ দেখিয়ে বলল, পিচ্চি মানুষ পিচ্চিদের মতোই থাকো। হবু স্বামীকে সম্মান করতে শেখো বালিকা। আর তোমার সাথে আমার সংসার শুরুর আগেই অর্ক শালা আমার জীবনে এসেছে। শোর ওপর আমার হক তোমার চেয়ে কোনো অংশে কম না। রাশাদও নাটক করে বলল, কি মনে করে যেন সামারার মন ভার হয়ে যায়। ও চুপ করে থাকে। রাশাদ সেটা বুঝতে পেরে বলে, মন খারাপ করো না, আমি আছি অর্কের সাথে। ওর কোনো অযত্ন হবে না। পুরো দুনিয়া ভাইয়ার কাছে থাকলেও সে ভালো থাকবে না, কারণ তাকে ভালো রাখার মানুষ তার কাছে নেই। বেলি ভাবির ওপর আমার খুব রাগ হয়, আবার মায়াও লাগে। ভাবি কেন ভাইয়াকে বুঝল না? 4 বছর ধরে সে সবার কাছ থেকে নিজেকে অল্প অল্প করে গুটিয়ে নিয়েছে। আমি জানি ভাবি নিজেও ভালো নেই, কিন্তু সে তো কারোর সাথে ঠিক করে কথাই বলে না। কেমন গুমুট হয়ে গেছে জানেন? ভাবিকে দেখলে অর্ক ভাই নিজেও বিশ্বাস করতে পারবে না এটা তার রেখে যাওয়া বেলিফুল। শুধু বেলি ভাবি একা না, অর্কের অবস্থাও একই। বাইরে থেকে শান্ত, স্বাভাবিক, কিন্তু ভেতরে এক অশান্ত তুফান বয়ে চলছে ওর। আমি গত 4 বছরে অর্ককে মন খুলে হাসতে দেখিনি। জোর করে পার্টিতে নিয়ে গেলে এক কোনায় বসে সিগারেটের ধোঁয়ায় নিজেকে সবার কাছ থেকে আড়াল করে রাখে। সামারা উতলা হয়ে বলল, আমরা কি কিছু করতে পারি না? আপনি দেখুন না চেষ্টা করে। ভাইয়া যদি দেশে আসে তাহলে সব ঠিক হয়ে যাবে। না সামারা, এটা করা ঠিক হবে না। অর্ক যে অবস্থায় কানাডায় এসেছিল, এখানে এসে যা ফেস করেছে তারপরে এই সাহস আমার নেই। অনেক কষ্টে ও নিজের যন্ত্রণাগুলোর সাথে সমঝোতা করে টিকে আছে। নতুন করে আর কোনো আঘাত নেওয়ার মতো অবস্থা ওর নেই। এখন শুধু বেলিই পারে অর্ককে দেশে ফেরাতে। ও চাইলে অর্ক সব ফেলে ছুটে যাবে, কিন্তু চাওয়ার চেষ্টাটা বেলিকেই করতে হবে। সামারা, কার সাথে কথা বলছিস? হাত মুখ ধুয়ে খেতে আয়। আয়শা বেগম মেয়ের ঘরে এসে বললেন, আমি রাখছি, তোকে পরে ফোন দেব। সামারা তাড়াতাড়ি করে ফোন কেটে দেয়। মা, তুমি কেন আসলে কষ্ট করে আমাকে ডাকতে? কার সাথে কথা বলছিলি? ওই যে আমার ফ্রেন্ড ফোন করেছিল, ওর কিছু নোটস লাগবে। তো সেটা কি পরে কথা বলা যেত না? এসেই ফোন নিয়ে বসতে হবে? আয়শা বেগম গম্ভীর কণ্ঠে বলেন। সামারা উঠে যেয়ে মাকে জড়িয়ে ধরে বলল, বকা দিও না তো মা, তোমাকে আদুরে দেখতেই ভালো লাগে। এভাবে গম্ভীর হয়ে থাকো কেন? হয়েছে, আর তেল দিতে হবে না। যাও হাত মুখ ধুয়ে এসো। খাবার গরম করে রেখেছি টেবিলে। ওকে মাম্মা। উম্মা হহ। সামারা মাকে চুমু দিয়ে ওয়াশরুমে চলে গেল। আগের আয়শা বেগম হলে হেসে বলতেন পাগল মেয়ে, কিন্তু সময় তার নিষ্ঠুরতা দিয়ে মমতাময়ী এই মানুষটাকেও কেমন গুমুট করে ফেলেছে। চাইলেও আর সেই কোমলতার ছোঁয়া খুঁজে পাওয়া যায় না তার মাঝে। নিজের ঘরে এসে আয়শা বেগম অর্ককে ফোন দিলেন, কিন্তু ওর নাম্বার বন্ধ। এটাই হয়ে আসছে গত 4 বছর ধরে। বেশিরভাগ সময়েই অর্কের নাম্বার বন্ধ থাকে। চাইলেই ছেলের সাথে মন খুলে কথা বলতে পারেন না। মাঝে মধ্যে ভিডিও কলে আসলেও বেশিক্ষণ কথা বলে না, কোনো বাহানা দিয়ে কল কেটে দেয়। আয়শা বেগম জানেন অর্কের এই দ্বিধার কারণ। প্রথমে ভেবেছিলেন হয়তো রহমান মঞ্জিলে বেলি থাকার কারণে অর্ক ওইভাবে ফোন করে না যাতে বেলিকে ফেস করতে না হয়। মায়ের মন তো আর যুক্তি মানে না। তাই তো সব ফেলে আয়শা বেগম ঢাকায় চলে এসেছেন 2 বছর আগেই। যদি এখানে এসে ছেলের সাথে স্বাভাবিকভাবে যোগাযোগ করতে পারেন এই আশায়। কিন্তু এখন আয়শা বেগম বোঝেন অর্ক বেলিকে ছাড়া আর কখনোই স্বাভাবিক জীবনে ফিরতে পারবে না।
মুখে না বলুক, তবে ওর দৃষ্টির মাঝে বেলির জন্য যে ভালোবাসা আর হতাশা মিশে আছে সেটা মায়ের চোখ ঠিকই দেখে। কিন্তু ছেলের দেওয়া কসম তার হাত বেঁধে রেখেছে। চাইলেও যে বেলির কাছে যে মমতার দোহাই দিয়ে কিছু চাইতে পারেন না। এই অপারগতার পুঞ্জীভূত আগুন সম্পর্কের মাঝের উষ্ণতাকে পুড়িয়ে অভিমান আর অভিযোগের উষ্মাকে জাগিয়ে তুলছে দিনের পর দিন। আয়েশা বেগম মোবাইল হাতে নিয়ে কিছুক্ষণ চুপ করে বসে রইলেন। তারপর হাসনাকে ফোন করলেন। এই চেষ্টার মাঝেও যেন দ্বিধা আর জড়তার ঘনঘটা। আসসালামু আলাইকুম, বুবু। কেমন আছো? ওয়ালাইকুম আসসালাম। আমি ভালো আছি। তোরা কেমন আছিস? বাবার শরীরটা একটু খারাপ। সেদিন আসিফ তো বড় ভাইকে ফোন দিয়ে বলেছিল। হ্যাঁ, জানি। সে আমাকে বলেছে। আয়েশা বেগম কিছুটা থেমে আবার প্রশ্ন করলেন। আসিফ আর তুই কেমন আছিস? মাহাদ কেমন আছে? হলে থাকে। এত করে বলি তাও বাসায় আসে না। আমরা আছি একরকম, বুবু। মাহাদকে বলবো তোমার সাথে দেখা করে আসতে। হাসনা, সত্যি করে বলতো, তুই আর আসিফ কি রাগ করেছিস আমার সাথে? না, বুবু, রাগ করব কেন? রাগ তো তোমাদের করা উচিত। ভুল যেখানে আমার মেয়ের, দায়টাও সেখানে আমাদেরকেই নিতে হবে। এভাবে বলিস না, হাসনা। তুই জানিস আমি কেন রহমান মঞ্জিলের মায়া ছেড়ে এই ইটকাঠের শহরে এসে পড়ে আছি। এখানে থাকার ইচ্ছেটা যে আমার মনের বিরুদ্ধে, এটা কি তুই বুঝবি না? হাসনা চোখ বেয়ে পড়া পানির শাড়ির আঁচলে মুছে নেন। দীর্ঘশ্বাস চেপে বলেন, সব বুঝি, বুবু। কিন্তু যা সত্য সেটা তো মানতে হবে। তোমার এভাবে সব ফেলে চলে যাওয়ার কারণ যে আমার নিজের সন্তান, এটা তো অস্বীকার করার উপায় নেই। যেই ছেলেকে নিজের বুকে রেখে বড় করেছি, ছোটমা বলে যে আমার আঁচল ধরে ঘুরতো, বাড়ি এসে যে আমাকে জড়িয়ে ধরে বলতো তোমাকে ছেড়ে থাকা যায় না, সে এখন আমাকে কালেভদ্রে ফোন দিয়ে শুধু কেমন আছি জানতে চায়, কিন্তু সে কেমন আছে এর জবাব দেয় না। এই যে সম্পর্কের মাঝে দূরত্ব, দ্বিধা, এসব বেলির ভুলের ফল। তুমি মুখে কিছু বলনি ঠিকই, কিন্তু মন থেকে যে ওকে মাফ করতে পারোনি সেটা তো আর মিথ্যে না। আয়শা চুপ করে থাকেন। বেলির প্রসঙ্গ আসলে তার অনুভূতিগুলো কেমন যেন মুখ হয়ে যায়। চাইলেও তারা প্রকাশ পায় না। বুবু, হামির ভাই কালকে আব্বাকে নিয়ে ঢাকায় যাবে ডাক্তার দেখাতে। আমি তোমার আর মোহনার জন্য আচার, আমসত্ত্ব বানিয়ে দিয়েছি। তার সাথে বড় ভাইয়ের জন্য হাঁসের মাংসের ভুনা আর পিঠা। এত কষ্ট করতে কেন গেলি? এমনিতেই তোর ওপর সব দায়িত্বের ভার। আর এমনকি হাতেই করে ফেলেছি। হাসনা একটু ইতস্তত করে বলল, একটা কথা বলি, বুবু। রাগ করো না। বেলি শোনায়, সুহৃদ আর মুনিয়ার জন্য জামা আর খেলনা কিনে এনেছে। ওগুলো আমাকে দিয়ে বলেছে যদি তুমি অনুমতি দাও তো পাঠাতে। কান্নায় আয়েশা বেগমের কণ্ঠরোধ হয়ে আসে। নিজেকে অনেক কষ্টে সামলে নিয়ে বললেন, ওকে বলে দিশরকের মা অভিমান করতে পারে, হয়তো অভিযোগও করতে পারে। কিন্তু কাকিমা হিসেবে ও যদি কিছু করতে চায় সেটাতে আমি বাধা দেব এমনটা যেন না ভাবে। শাশুড়ি হওয়ার আগে আমি ওর বড়মা ছিলাম, এটা যেন ভুলে না যায়। কলটা কেটে আয়েশা বেগম কান্নায় ভেঙে পড়েন। ওই মেয়ে কি কখনো বুঝবে না যে ওর কাছের মানুষগুলো ওকে কতটা ভালোবাসে? কেউ তো ভালো নেই। যে যার মতো শুধু ভালো থাকার ভনিতা করে যাচ্ছে। বেলি কি কখনো বুঝবে না তাদের কষ্টের কথা? রাত প্রায় 1টা বাজে। বেলি বাচ্চাদের পরীক্ষার কপি চেক করেছে একটানা। আগামীকাল জমা দেওয়ার শেষ তারিখ। আগে কপি যেদিন হাতে পেত সেদিনই চেক করা শুরু করত। এই নিয়ে বেলির বেশ সুনাম ছিল, তবে ইদানিং শরীর সায় দেয় না কিছুতেই। অনেকটা মনের জোর দিয়ে বেলি সব করে। সবকিছু কেমন অর্থহীন মনে হয় ওর কাছে। একসময় পরিবারের সবাই ভাবত বেলিকে দিয়ে পড়াশোনা কখনো হবে না। এত অধৈর্য মেয়েটা কিছুই করতে পারবে না জীবনে। কিন্তু সময় আর বাস্তবতা বদলে দিয়েছে বেলিকে। স্রোতের মতো বহমান ওর দুরন্তপানা কেমন যেন ধীরস্থির হয়ে গেছে। আজ ও স্বাবলম্বী হয়েও একদম নিঃস্ব। অর্ক বেলিকে নিজের পায়ে দাঁড় করিয়েছে সত্য, তবে ওর মনের সব জ্বর কেড়ে নিয়েছে। কাছের মানুষের সাথে দূরত্ব কষ্টসাধ্য হলেও মেনে নেওয়া যায়। কিন্তু মনে বসত করা মানুষ যখন মুখ ফিরিয়ে নেয়, অধিকারকে যখন অবহেলা দিয়ে তুচ্ছ করে, তখন আত্মার যে দহন তা নরকন্ত্রণা থেকে কোনো অংশে কম না। বেলি ব্যাগ থেকে পার্স বের করে টাকাগুলো গুনে রাখে। এবার একটু বেশি খরচ হয়েছে। শিশির ভাইয়ের পিচ্চিদের জন্য জামা আর খেলনা কিনতে অনেক টাকা খরচ হয়ে গেছে। মাহাদের জন্য 2টা শার্ট আর প্যান্ট কিনেছে। ছোট ভাইটা অল্প বয়সেই অনেক বুঝদার।
আসিফের স্বল্প আয়ের সাথে সামঞ্জস্য রেখে নিজের প্রয়োজনগুলোকে সংক্ষিপ্ত করা শিখে গেছে। ভার্সিটিতে ভর্তি হওয়ার পরে নিজের পড়ার খরচ চালানোর জন্য টিউশনি করছে। গত মাসে যখন বাসায় এসেছিল বেলি দেখেছে ওর শার্ট আর প্যান্টগুলো কেমন পুরনো হয়ে গেছে। শিউলি যখন আসে এটা ওটা দিয়ে যায় ভাইয়ের জন্য। কিন্তু বেলির নিজেরও তো দায়িত্ব আছে একটা। পার্সের টাকাগুলো গুনে বেলি হিসেব করে দেখলো এই মাসে যত খারাপই লাগুক রিকশায় করে আর টিউশনিতে যাওয়া যাবে না। কাল থেকে নতুন আরেকটা বাচ্চা পড়বে, স্টুডেন্টের ছোট ভাই। আন্টি বলেছে দুইজনের টাকা একবারেই দিয়ে দেবে। সব মিলিয়ে কষ্ট করে মাস কেটে যাবে। বেলি 1500 টাকা মাটির ব্যাংকে রাখলো। সামনে রোজা আর ঈদ, এটা ভেঙে সবার জন্য কেনাকাটা করবে। হঠাৎ কি মনে করে যেন মোবাইলের মেসেজ চেক করলো বেলি। ব্যাংক থেকে একটা মেসেজ সেই দুপুরে এসেছিল। এই মেসেজটা প্রতি মাসে আসে। বেলির অ্যাকাউন্টে 40,000 টাকা পাঠানো হয়েছে। অ্যাকাউন্টের ডিটেলস চেক করে দেখল গত 4 বছরে যে পরিমাণ টাকা এসেছে তাতে বেলি এখন বিশাল লাখপতি। আনমনেই হেসে ওঠে ও। লাখপতির ব্যাগের ফিতা আর পায়ের জুতা দুটোই মুচির কাছ থেকে সেলাই করা হয়েছে আজকে। একটা দীর্ঘশ্বাস ফেলে বেলি আলমারি খোলে। অর্ক চলে যাওয়ার সময় যে নীল রঙের শাড়িটা দিয়ে গিয়েছিল আজকে কি মনে করে যেন বেলি সেটা খুব যত্ন নিয়ে পড়ল। আয়নার সামনে যে নিজেকে দেখল, চোখের নিচে কালি পড়েছে কেমন। কালো মেঘের মতো ঘন চুলগুলো এখন আর আগের রূপে নেই। বেলি সেদিন কেচি দিয়ে নিজেই চুলগুলো কেটে ছোট করে ফেলেছে। হাসনা অবশ্য বকা দিয়েছেন, কিন্তু বেলি কানে নেয়নি। প্রতিদিন মাটিতে চুলগুলো পড়ে থাকতে দেখা ওর জন্য বিষাদময় এক অভিজ্ঞতা। ড্রয়ার থেকে কাজল বের করে বেলি চোখে লাগালো। কপালে ছোট করে একটা টিপ পড়ল। পাতলা ঠোঁট দুটো লিপস্টিকের হালকা ছোঁয়ায় কিছুটা হলেও যেন প্রাণ ফিরে পেল। বেলি অর্কের একটা শার্ট বের করে বুকের সাথে লাগিয়ে ছাদে এসে দাঁড়ায়। ঠান্ডা বাতাসে ঝড়ের পূর্বাভাস। হঠাৎ বেলি একটা অদ্ভুত কাণ্ড করল। অর্কের শার্টের একটা হাত নিজের কাঁধে দিয়ে আরেকটা হাত ধরে ডান্স করার মতো ছাদ জুড়ে ঘুরে বেড়ালো। ওর মনে হচ্ছে অর্ক যেন ওকে জড়িয়ে ধরেছে। অর্কের গায়ের গন্ধ ওর মন মস্তিষ্কের রন্ধ্রে রন্ধ্রে অনুভব করছে। খুব করে ইচ্ছে করছে ওই ছেলেটার প্রশস্ত বক্ষে নিজেকে বিলিয়ে দিতে, কিন্তু এই চাওয়ার সত্ত্বাধিকার তো বেলি নিজের হাতে হারিয়েছে। নিজেকে ও নিজেই বঞ্চিত করেছে। এখন হারানোর মতো এক জীবন ছাড়া বেলির কাছে তো আর কিছু বাকি নেই। এর মধ্যেই বৃষ্টি পড়তে থাকে বড় বড় ফোঁটায়। বেলি ছাদের মাটিতে বসে চিৎকার করে কান্না করতে থাকে নিজের দুর্ভাগ্যের ওপর আর হিসেব করতে থাকে ওর প্রায়শ্চিত্তের হালখাতায় কতটুকু অশ্রু জমা হয়েছে। কিছুক্ষণ পরে বেলি ছুটে যায় ওয়াশরুমে। শারীরিক অস্বস্তির চূড়ান্ত নমুনা দেখে ও থমকে যায়। বিস্ফোরিত নয়নে আয়নায় তাকিয়ে দেখে নিজের প্রতিচ্ছবিকে। ঠিক ওই মুহূর্তে কানাডায় নিজ রুমে অর্ক ভীষণ অস্থিরতা অনুভব করতে থাকে। চরম ঠান্ডার মধ্যেও ওর কপালে ঘাম জমতে থাকে। নিঃশ্বাসের লাগামহীন ওঠানামা টের পেয়ে অর্ক টাইয়ের নট হালকা করে জানালা খুলে দাঁড়ায়। বুকের বাঁ পাশে হাত দিয়ে বিড়বিড় করে বলে, তুমি ঠিক আছো বেলি?